এক ভয়ঙ্কর তাণ্ডব লুকিয়ে আছে শুনলে ক্ষণিকের জন্যে হলেও যেন সব শান্ত স্থির হয়ে যায়, ঠিক যেমনটা এখন হলো উপস্থিত সকলে। অল্প কিছুক্ষণের জন্যে হলেও চুপ ছিল এমনটাই বোধ হলো তুহিনের, মুহূর্তেই নিজেকে একদম স্বাভাবিক করে ফেলল সে। চায়ের কাপে আরো একটা চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কে এই রুদ্র আমের? কক্ষে উপস্থিত সকলের দিকেই একবার চোখ বুলাস ইন্সপেক্টর আজিজ। লম্বা এক শ্বাস ফেলে বলল, রুদ্র আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় নাম, দ্য সোলার সিস্টেম গ্রুপ লিডারের একমাত্র ছেলে, ওই গ্রুপের সবচেয়ে বড় স্ট্রেংথ। গুলশানের মোটামুটি সবাই ভয় পেত ওকে। অন্য সব গ্রুপের জন্যেও রুদ্র ছিল এক আতঙ্কের নাম। ব্যাপারটা অবাক করল না তুহিনকে। এরকম খুনের জন্যে প্রথমেই যাকে সন্দেহ করা হয়েছিল সে ভয়ঙ্কর কেউ হবে এটাই স্বাভাবিক। পরপর 7টা খুন, এত নিখুঁত পদ্ধতিতে, কোন প্রমাণ না রেখে এত সহজেই করাটা সাধারণ কারো পক্ষে সম্ভব না। তমাল জিজ্ঞেস করল, এত বড় একজন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী, কিন্তু আমাদের ডেটা রেকর্ডে এখনো নাম নেই, এটা কি করে সম্ভব? আজিজ হাসল খানিকটা, যেন তমাল খুব বোকা একটা প্রশ্ন করেছে। কিন্তু সে এটাও জানে প্রশ্নটা যৌক্তিক। তমাল এটা জানে না রুদ্র ঠিক কে এবং কি। ইন্সপেক্টরকে হাসতে দেখে বিরক্ত হলো তমাল। আশ্চর্য, ও হাসার মতো কি বলল? তুহিন নিজেও ভ্রু কোচকাল আজিজের হাসি দেখে। চায়ের কাপে শেষ চুমুক দিল ইন্সপেক্টর আজিজ। ধীরে সুস্থে কাপটা রেখে বলল, আজ অবধি ওকে অ্যারেস্ট করার সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। বেশ কয়েকবার চেষ্টা করেছি, প্রাণপণে চেষ্টা করেছি, কিন্তু কিছু করতে পারিনি। তুহিন সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল ইন্সপেক্টরের দিকে। আজিজ রহমানের মুখভঙ্গি পরিবর্তন হলো। দুহাত একত্রিত করে কিছুটা ভাবুক হয়ে বলল, ওর শরীরের প্রতিটা শিরায় অন্ত্রাস রত বইছে স্যার। প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করত, আমরাও হা করে থাকতাম। ঠান্ডা মাথায় এত ভয়ঙ্কর অপরাধগুলো অনায়াসেই একটা মানুষ কি করে করতে পারে? তুহিন ঠোঁটে সামান্য তাচ্ছিল্যপূর্ণ হাসি ফুটিয়ে বলল, একজন সৎ ইন্সপেক্টরের মুখে আরেকজন জাত সন্ত্রাসীর প্রশংসা? ইন্টারেস্টিং। কথাটা বলে আবার সেই ফাইলে চোখ বুলালো তুহিন। ফাইলে সেই ঘটনার বিস্তারিত লেখা আছে, যার পর অশান্ত গুলশান হঠাৎ করেই শান্ত হতে শুরু করে। আরও একবার ফাইলটা পড়ল তুহিন। পড়া শেষে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, রুদ্রকে এখন কোথায় পাবো? হতাশাপূর্ণ এক নিঃশ্বাস ত্যাগ করল ইন্সপেক্টর। বলল, বললাম না, হঠাৎই গুলশান শান্ত হয়ে গেছে। এখন এখানে নেই ও। আর ওর গ্রুপের বাকিরা? আমার চেনাজানা কাউকে এখন দেখতে পাই না, যদিও দু একজনকে হঠাৎ হঠাৎ দেখতে পাই, কিন্তু ওদের জিজ্ঞেস করে লাভ নেই। রুদ্র সম্পর্কে ওরা এখন আর কিছুই জানে না। তুহিন কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে খানিকটা ভাবল। কিছু একটা মাথায় আসতেই বলল, ওর নাম্বারও নিশ্চয়ই বন্ধ। আচ্ছা, ওর কোন ছবি হবে আপনার কাছে থাকার কথা? দাঁড়ান দেখছি। ফারুক। এসআই ফারুক আজিজের ইশারা বুঝতে পেরেই বেরিয়ে চলে গেল। তুহিন বুঝল ফারুক ছবি খুঁজতে যাচ্ছে। সে আবার ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, প্রথম খুনটা পিঙ্ক সিটিতে হয়, তাই তো? জি। এরপর যখন রুদ্রকে সন্দেহ হলো, তখন ওকে জিজ্ঞাসাবাদ করেননি বা নজরে রাখেননি? আজিজ চুপ থাকলো। ভেতরে ভেতরে হঠাৎ অস্থির হয়ে পড়ছে লোকটা। বুঝতে পারছে তুহিন, তবুও তারা দিল না। চুপচাপ বসে রইল ইন্সপেক্টরের উত্তরের অপেক্ষায়। আজিজ রহমান নিজের গোফে ডান হাতের বৃদ্ধা আর তর্জনী আঙুল বুলিয়ে বলল, ওকে আমি খুঁজে পাইনি। ইভেন ওদের বাংলোতে এখনো তালা দেওয়া। হেসে ফেলল তুহিন, যেন ইন্সপেক্টর কৌতুক বলেছে। এরপর টেবিলে রাখা পেপার ওয়েটটা নিজের দিকে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, আর আপনি বলছেন খুন ওগুলো ও করেনি? আজিজ রহমান আবারও অস্থির হয়ে উঠল। কপালের রেখা গভীর হওয়ার সাথে সাথে হালকা ঘামও বের হচ্ছে, যেন ভীষণ বিরক্ত হচ্ছে সে। সবটাই সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করছে তুহিন। আজিজ চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলে বলল, হ্যাঁ বলছি। গোটা পুলিশ টিমের ধারণা খুন ওগুলো কানেক্টেড। দুদিনের তদন্তে আপনারাও বলছেন খুন ওগুলো কোন না কোনোভাবে কানেক্টেড। কিন্তু আমি বলছি দ্বিতীয় এবং মিরপুরে হওয়া খুনটা রুদ্রের পক্ষে করা সম্ভব না।
অর্থাৎ খুনগুলো যদি একজনই করে থাকে তাহলে রুদ্র খুনও করেনি। তমাল এবার খানিকটা রেগে গিয়ে বলল, বারবার একই কথা বলছেন। সম্ভব না, সম্ভব না। কেন সম্ভব না? ওরা সন্ত্রাসী। স্বার্থের জন্যে নিজের পরিবারকেও খুনও করে ফেলতে পারবে। আর আপনি? তমাল কথাটা শেষ করার আগেই তুহিনের নির্দেশে থেমে যেতে হলো তমালকে। তুহিন এবার পেপার ওয়েটটা হাতে চেপে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু খুনটা কে করেছে সেটা জানাও তো জরুরি, তাই না? আমার কাজই সেটা। মাথা নাড়ল আজিজ রহমান। এর মধ্যেই ফারুক চলে এলো। আজিজ রহমানের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, স্যার রুদ্রের কোন ছবি পেলাম না। অনেক আগে রাখা ছিল। এর মধ্যেই হয়তো কয়েকবার সব জিনিসপত্র নাড়াচাড়া করা হয়েছে। কথাটা শেষ হওয়ার আগেই আজিজ রেগে গিয়ে বলল, এত ইরেসপন্সিবল কেন তোমরা? এগুলো যে কোনো মুহূর্তে যে কারো প্রয়োজন হতে পারে, এটা তোমাদের অজানা? ফারুক মুখ কাচুমাচু করল। কিছু বলতে যাবে তার আগেই তুহিন বলল, আচ্ছা, কোন সমস্যা নেই। রুদ্রকে আপনারা খুব ভালো করেই চেনেন। এসআই সাহেব একজন প্রফেশনাল আর্টিস্টকে ডাকুন। রুদ্রের একটা স্কেচ বানানোর ব্যবস্থা করুন, যত দ্রুত সম্ভব। এসআই মাথা নেড়ে চলে গেল। আজিজ রহমান অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তুহিনের দিকে। এখানে এসে থেকে কত ঠান্ডা মাথায় কথা বলছে ছেলেটা। এতক্ষণে বিরক্তি ফুটে ওঠার কথা ছিল তার মুখে। রাগের বহিঃপ্রকাশ হওয়াটাও অস্বাভাবিক ছিল না। কিন্তু কি শান্তভাবেই না সবটা হ্যান্ডেল করছে। এটাই কি তবে ইনভেস্টিগেটর তুহিনের বিশেষত্ব? আজিজের ভাবনায় ছেদ ঘটিয়ে তুহিন বলল, তো ইন্সপেক্টর, ওনারা রুদ্রের স্কেচটা বানাতে বানাতে বেশ অনেকটা সময় লেগে যাবে। এদিকে আমার হাতে এমন কোন ক্লুও নেই যেটা ধরে এগোবো। তাই ভাবছি অন্য কিছু করা যাক। আপনি ফ্রি তো? আজিজ রহমান কিছু বুঝল না। সপ্রশ্ন দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনাকে সবরকম সাহায্য করাটাও আমার ডিউটির মধ্যে পড়ছে। কিন্তু আপনি কি করতে চাইছেন? তুহিন খানিকটা আলসেমি ঝেড়ে বলল, গল্প শুনতে চাইছি। এই অবসর সময়টা কাটাবো কি করে? তাই ভাবলাম গল্প শুনে কাটাই। বলে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ভ্রু নাচাল তুহিন। ফারিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তুহিনের দিকে। তমাল ঠোঁট চেপে হাসল। তুহিনের এরকম অদ্ভুত কর্মকাণ্ডের সাথেও কিছুটা হলেও পরিচিত। আজিজ রহমান হালকা গলা ঝেড়ে বলল, গল্প? তুহিন সোজা হয়ে বসল। মুখে চমৎকার এক হাসি ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ গল্প। আমার কেসের মধ্যে আচমকাই ঢুকে পড়া রুদ্র নামক এই নতুন চরিত্রের গল্প শুনতে চাই আমি। তার সাথে দ্য সোলার সিস্টেম গ্রুপের গল্পও জানা প্রয়োজন। এবার আপনি আমাকে বলবেন, একদম শুরু থেকে এই গল্প কে শোনাতে পারবে? এই কেসের জন্যে আপনি সেই শুরু থেকে গল্প শুনতে চাইছেন? তাও রুদ্রর? ওয়েস্ট অফ টাইম মনে হচ্ছে না? তুহিন মাথা নুয়ে হাসল। কৌতুকের স্বরে বলল, মেইবি, ওর মেইবি নট। আজিজ হতবাক। তুহিন আবার বলল, আছে এমন কেউ? ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আজিজ। দাঁত দিয়ে নিচের ঠোঁট ধরে রেখে বসে রইল কিছুক্ষণ। তমাল বিরক্ত হচ্ছে, ভীষণ বিরক্ত হচ্ছে। এই লোক সাথে সাথে কথা বলতে পারে না? একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার পর এরকম 2-3 মিনিটের মৌনব্রত রাখার মানে কি? তুহিন স্যার কি করে এত ঠান্ডা মাথায় সামলাচ্ছে একে? তবে ফারিয়া ভাবলেশহীন। যেন সারাদিন ওকে এভাবে বসিয়ে রাখলেও কোনো সমস্যা নেই। তমাল আর চোখে ফারিয়ার দিকে তাকালো। বিড়বিড় করে বলল, টিউবলাইট একটা। ফারিয়া শুনতে পেলেও কোন প্রতিক্রিয়া করল না। এই মানকি ম্যানকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় ওর নেই। এর মধ্যেই তুহিন নিজের হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলল, লাঞ্চ টাইম হয়ে এসেছে। বড্ড খিদেও পেয়েছে। আশেপাশে ভালো কোন রেস্টুরেন্ট নেই ইন্সপেক্টর সাহেব? এতক্ষণ অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবছিল আজিজ। তুহিনের কথায় ধ্যান ভাঙল তার। ইতস্তত করে বলল, কিছু বললেন? তুহিন আবার বলল, ভালো রেস্টুরেন্ট নেই আশেপাশে? খিদে পেয়েছে। আজিজ রহমান একবার ঘড়ি দেখে বলল, লাঞ্চেরও সময় হয়ে গেছে। আমার খেয়ালই ছিল না। সো সরি। আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তুহিন ইন্সপেক্টরের ব্যস্ততা দেখে মুখে হাসি ফুটিয়ে বলল, ব্যস্ত হবেন না। আমরা থানায় খাবো না, বাইরেই খাবো। আপনিও আমাদের সাথে আসলে ভালো হয়।
সময় নষ্ট না করে খেতে খেতে বাকি কথা হোক। আজিজ রহমান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তুহিনের দিকে। বারণ করা সম্ভব নয় এখন আর। তাই মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আপনার গিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। তুহিন উঠে দাঁড়াতেই তমাল আর ফারিয়াও উঠে দাঁড়ালো। থানা থেকে বেরিয়ে গাড়ির কাছে দাঁড়ালো ইন্সপেক্টরের অপেক্ষায়। রোদ পড়েছে, তাই রোদ চশমাটা চোখে পড়ে নিল তুহিন। ফারিয়া আর চোখে একবার লক্ষ্য করলো ব্যাপারটা। তমাল বলল, স্যার, ইন্সপেক্টরের কথাগুলো অদ্ভুত লাগলো না? একে তো প্রতিটা উত্তর দিতে এত সময় নিচ্ছিলেন, তার ওপর কিরকম অদ্ভুত কথা বলছিলেন। তুহিন বলল, আমি খেয়াল করেছি ব্যাপারটা। লোকটার পেট থেকে এক প্রকার জোর করেই কথা বের করছি। দ্যাটস ফাইন, এটা করতে আমার মন্দ লাগে না। দেখা যাক পরে কি হয়। হঠাৎই বেজে উঠল তুহিনের ফোন। তমাল আর ফারিয়ার দিকে একবার তাকিয়ে দূরে সরে গেল তুহিন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠল, গোয়েন্দা সাহেব, সারাদিন ঘুরে ঘুরে কাজই হচ্ছে নাকি খাওয়া দাওয়াও কিছু হয়েছে? তুহিন হেসে ফেলল, খাওয়া এখনো হয়নি ইরাবতী। এই তো খেতেই যাচ্ছিলাম আর ম্যাডামের ফোন। তো ম্যাডাম নিজে কি খেয়েছেন? না খাননি, এখন খাবে। তো স্যার কোথায় আছে এখন? গুলশান থানা। সাথে কে কে আছে? তমাল আর ফারিয়া। ফারিয়া নামটা শুনেই কপাল কুঁচকে গেল ইরার। একরাশ বিরক্তি নিয়ে বলল, ওই ফরেন্সিকের মেয়েটা না? তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তুহিন এক প্রকার বিষম খেল যেন। অবাক কণ্ঠে বলল, ছি ইরা, এসব কি ধরনের কথা? ইরা ঝাঝালো কণ্ঠে বলল, দেখ, একদম সাধু সাজতে আসবে না। ওই মেয়ে তোমার দিকে তাকিয়ে থাকে সেটা তুমি নিজেও বোঝ। ন্যাকা সাজছ নাকি এনজয় করো ব্যাপারটা? হ্যাঁ, সব পুরুষই একরকম চরিত্রহীন। ওকে কেন এনেছো সাথে? তুহিন এতক্ষণ বোকার মতো শুনছিল কথাগুলো। মেয়ে মানুষের মধ্যে হিংসে নামক বস্তুটা একটু বেশিই কাজ করে। কোন অনুষ্ঠানে কারো সাথে পোশাক মিলে গেলে ঠোঁট উল্টে কেঁদে ফেলার জোগাড় হয়। আর ব্যাপারটা বয়ফ্রেন্ড বা স্বামী সংক্রান্ত হলে তো কথাই নেই। একটা লম্বা শ্বাস ফেলল তুহিন। নরম কণ্ঠে বলল, দেখ, ও এখানে শুধুমাত্র ওর কাজেই এসেছে। আর আমিও কাজ ছাড়া ওর সাথে কোন কথা বলছি না। ট্রাস্ট মি। না বললেই ভালো। আচ্ছা, লাঞ্চ কর তুমি। রাখছি, বাই। তুহিন নরম কণ্ঠে বলল, বাই। ফোনটা রেখে পেছনে ঘুরে দেখল, আজিজ রহমান চলে এসেছে। ওর জন্যেই অপেক্ষা করছে হয়তো। ও দ্রুত পায়ে গাড়ির কাছে গিয়ে বলল, সরি ফর দ্য কল ইন্সপেক্টর। যাওয়া যাক। ওরা সবাই মাথা নাড়ল। চারজনেই গাড়িতে ওঠে বসার পর গাড়ি ছুটল তার নিজের গন্তব্যে। গুলশান শাখার সুলতান শডাইন নামক রেস্টুরেন্টের এক কর্নারের টেবিলটাই বসার জন্যে বেছে নিয়েছে তুহিন। ওইদিকে লোকজন কম। টেবিলের একপাশে তুহিন আর ফারিয়া, আরেক পাশে তমাল আর আজিজ রহমান বসেছেন। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আরো আগেই, শুধু আসা বাকি। তুহিন, তমাল, আজিজ তিনজনেই মোরগ পোলাও অর্ডার করেছে আর ফারিয়া নিয়েছে মাটন তেহারি। খাবার আসতে বেশি সময় লাগলো না। ওয়েটার টেবিলে খাবার রেখে যাওয়ার পর তুহিন কোনদিকে না তাকিয়ে চুপচাপ খেতে থাকলো। বাকিরাও তাই করলো। খাওয়া দাওয়া শেষ করে চারজনের জন্যেই কোমল পানীয় অর্ডার করলো তুহিন। তারপর আজিজ রহমানের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর সাহেব, বললেন না যে কার কাছ থেকে গল্পটা শুনতে পারবো? আজিজ বলল, আসলে এই সোলার সিস্টেম গ্রুপের কাহিনী অনেকটা ছিন্ন বিচ্ছিন্ন। কেউই এই কাহিনী ফার্স্ট টু লাস্ট বলতে পারবে না আপনাকে। যারাই জানে, কোন না কোন অংশ জানে, পুরোটা না। তাই রুদ্রর পুরো গল্পটা আপনি যেকোনো একজনের মুখে শুনতে পারবেন না, একমাত্র রুদ্র ছাড়া। এই খণ্ড খণ্ড অংশগুলোই কে কে জানে? অনেকেই আছে, তার মধ্যে আমিও একজন। অবাক হলো তুহিন। চামচটা প্লেটের ওপর রেখে বলল, আপনি জানেন? কিছুটা। কেসের জন্যে জানতে হয়েছিল। তুহিন একবার তমাল আর ফারিয়ার দিকে তাকালো। এরপর আবার আজিজ রহমানের দিকে তাকিয়ে বলল, আমি সেই কিছুটাই শুনতে চাই। আজিজ রহমান টেবিলে হাত রেখে নিজের হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে বলল, রুদ্র নামক ওই ছেলেটার স্বভাব অদ্ভুত ছিল। যতটা নির্ভীক ছিল, ততটাই হিংস্র। শুধু আন্ডারওয়ার্ল্ডেই না, এর বাইরেও যারা ওকে চিনত সবাই ওকে হার্টলেস বলতো।
হৃদয়হীন। যদিও ওই লাইনের সবাই হৃদয়হীনই হয়, কিন্তু ও সম্ভবত একটু বেশিই ছিল। জোয়ান ছেলে, রত গরম ছিল। এত অল্প বয়সে এত ক্ষমতা হাতে পেলে যা হয় আর কি। এর মধ্যেই কোমলপানীয় চলে এলো। ওরা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। ওয়েটার আসায় তাতে কিছুটা ব্যাঘাত ঘটল। ওয়েটার চলে যেতেই আজিজ আবার বলতে শুরু করলো, কিন্তু এই বেপরোয়া, নির্ভীক, অবাধ্য ছেলেটা একমাত্র একজনেরই বাধ্য ছিল। একজনেরই কথা শুনতো। তুহিন অনেকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কে সে? রুদ্রর জন্মদাতা, রাশেদ আমের। ড্যাশ। প্রায় 2 বছর আগে গুলশান। গুলশান, যার মানে ফুলের বাগান। রাজধানীর চাকচিক্যপূর্ণ এই আধুনিক শহর একসময় পরিচিত ছিল ভোলা গ্রাম নামক একটি গ্রাম হিসেবে। করাচির একটি শহরের অনুকরণে গ্রামটি তৈরি করতে গিয়েই এর নামকরণ হয় গুলশান। শোনা যায় গত শতকের মাঝামাঝি সময়ের দিকেও এই এলাকা ছায়াঘেরা নির্জন ছিল। কিন্তু এখন গুলশান একের পর এক উঁচু উঁচু দালানে পূর্ণ এক চমৎকার শহর। তবে প্রদীপের নিচেও যেমন অন্ধকার আছে, তেমনি এই জনবহুল ঝলমলে রাজধানীতেও রয়েছে অন্ধকার বিষাক্ত জগৎ। সেসব জগৎ কারো চেনা, কারো অচেনা। কারো কাছে কেবলই সিনেম্যাটিক কল্পকথা, কারো কাছে প্রত্যক্ষ দর্শন করা নির্মম বাস্তবতা। এ অন্ধকার জগতের কিছু অংশ প্রকাশিত, কিছু অংশ সুপ্ত। কিছু অংশকে সবাই দেখে, চেনে, ভয়ও পায়। কিন্তু সাহস বা উপযুক্ত প্রমাণের অভাবে কিছু করতে পারে না। আবার কিছু অংশের শুধুই নাম আর নৃশংসতার কথা কানে শোনা যায়, কিন্তু দর্শন পাওয়া যায় না। গুলশানও তার ব্যতিক্রম নয়। এখানেও অন্ধকার আছে, অন্ধকার জগৎ আছে, কিংবা আছে অন্ধকারের নামে কোন এক গোপন সৌরজগৎ। আমের ভিলা বাড়ি নয়, যেন এক ছোটখাটো সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের একমাত্র রাজা রাশেদ আমের। কিছুক্ষণ আগেই মাগরিবের আজান দিয়েছে। নিজের শয়নকক্ষে রিজি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছেন রাশেদ। গা ছেড়ে রেখেছেন একদম। বয়স 55-র কিছু এদিক ওদিক হবে। পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি। মাথায় মাঝারি আকারের চুল, গালে চাপ দাড়ি। এখনো একটা চুল বা দাড়িও সাদা হয়নি, কিংবা সাদা হতে দেননি। চোখ বন্ধ রেখেই কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবছিল সে। তখনই কাপের ওপর চামচ দিয়ে মৃদুভাবে আঘাত করার শব্দ এলো। পরপর 3বার। সেই আওয়াজ শুনে চোখ বন্ধ রেখেই মৃদু হাসলেন রাশেদ। আস্তে আস্তে চোখ খুলে তাকালেন। তার ঠিক পায়ের কাছে হাঁটু ভেঙে বসে আছে এক মেয়ে। কুহু। রাশেদ আমেরের একমাত্র মেয়ে। মুখে ঝুলে আছে এক দারুণ মিষ্টি হাসি। এই হাসির মতো মেয়েটার মুখটাও ভীষণ মিষ্টি। বয়স 20 হলেও দেখতে একদম বাচ্চা। জন্মের পর শখ করে রাশেদের স্ত্রী মেয়ের নাম রেখেছিলেন কুহু। তার 2 দিন পরেই ইহকালের মায়া ত্যাগ করে সে। নাম কুহু হলেও কোনোদিন কথা বলার ক্ষমতা হয়ে ওঠেনি কুহুর। কানে শুনতে পেলেও কথা বলতে পারে না সে। তবে এই নিয়ে কোন আফসোস নেই কুহুর। যেটুকু পেয়েছে, তা নিয়েই ভীষণ খুশি সে। ওর হাসি খুশি মুখ আর চঞ্চলতা তারই প্রমাণ। রাশেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি ব্যাপার কুহুমা? আজ তুমি চা নিয়ে এসেছ? জ্যোতি আপু কোথায়? কুহু হাতের ইশারায় বোঝালো, জ্যোতি এখন ব্যস্ত আছে। রাশেদ বুঝতে পেরে বলল, আচ্ছা, যাও নিজের ঘরে যাও। রাতের খাওয়ার সময় দেখা হবে। ঠোঁট ফুলিয়ে নাবোধক মাথা নাড়ল কুহু। আবার ইশারায় কিছু বলল। রাশেদ হেসে বলল, ভাইয়া কোথায়? কুহু হ্যাঁ বোধক মাথা নাড়ল। রাশেদ স্নেহমাখা হাতে মেয়ের গাল ছুঁয়ে বলল, ও যখন আসবে তখন তোমার ঘরে পাঠিয়ে দেব। এখন যাও। কুহু আবার সেই মিষ্টি হাসি দিল। এরপর উঠে চলে গেল নিজের ঘরে। কুহু সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলে। রাশেদ ছাড়া আর দুজনে বাড়িতে এই ভাষা পুরোপুরি বুঝতে পারে। রাশেদ চায়ের কাপ হাতে তুলে নিতেই দরজার কাছে দাঁড়িয়ে কেউ বলল, ভাইজান আসবো? রাশেদ তাকালো। তার ছোট ভাই জাফর আমের দাঁড়িয়ে আছে দরজায়। রাশেদ চায়ের চাপে চুমুক দিয়ে বলল, আয়। জাফর দ্রুত ভেতরে প্রবেশ করল। বসে পড়ল রাশেদের সামনে রাখা চেয়ারটাতে। রাশেদ কাপটাটি টেবিলে রেখে বলল, কি খবর? জাফর একটু ইতস্তত কণ্ঠে বলল, খবর ভালো না ভাইজান। রাশেদ ভ্রু কুঁচকে বলল, কেন? কি হয়েছে?
জাফর এবার উত্তেজিত কণ্ঠে বলল, তিনজনের মধ্যে দুজন টাকা দিতে রাজি হলেও একজন বেঁকে বসে আছে। সে কিছুতেই টাকা বের করছে না। ওই কোম্পানি থেকে টাকা না পেলে নেক্সট ডিলটা করতে সমস্যা হয়ে যাবে। জাফরকে যতটা চিন্তিত হয়ে কথাটা বলতে দেখা গেল, রাশেদের মুখ ততটা চিন্তিত বলে মনে হলো না। সে বেশ আয়েশ করেই আবার চায়ের কাপটা তুলে নিয়ে বললেন, কোন কোম্পানি? রিপন গ্রুপ। রুদ্র জানে? নির্বিকারভাবে জানতে চাইল রাশেদ। জাফর হতাশ হয়ে বলল, আমি তো বলতে পারিনি ওকে। কিন্তু দুপুর থেকে ছেলের খবর নেই, ফোনটাও লাগছে না। ঠোঁট বাঁকিয়ে হাসলেন রাশেদ। আরাম করে চেয়ালে হেলান দিলেন। রাশেদকে এমন নির্বিকার দেখে জাফর অবাক হলো। কিন্তু রাশেদের সেটা নিয়ে কোন মাথা ব্যথা নেই। সে জানে তার মাথা ব্যথার প্রয়োজন নেই। গভীর রাত, কার্তিক মাস বিদায় নেওয়ার পথে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সন্ধ্যা থেকেই। কিছুক্ষণ আগেই থেমেছে। চারপাশটা একদম শান্ত, নীরব। শহর ছাড়িয়ে নির্জন গ্রামের রাস্তা দিয়ে ছুটে চলেছে একটা গাড়ি। পাকা রাস্তা ছেড়ে এবার মাটির রাস্তায় নেমেছে গাড়িটা। রাস্তার দুপাশে এখন শুধু বিশাল বিশাল ক্ষেত। প্রায় অনেকটা সময় অতিক্রান্ত হওয়ার পরেও গাড়ি থামার কোন নামগন্ধ নেই। খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছেন গাড়ি চালক। পরনে তার কালো টি শার্ট, উপরে আছে কফি কালার লেদার জ্যাকেট, হাতে কালো রঙের হাত মোজা। সেটা পরারও বিশেষ এক কারণ আছে। তার দৃষ্টি সামনের রাস্তায় স্থির। মাঝে মাঝে আশেপাশে তাকাচ্ছে, শীষ বাজাচ্ছে হালকা আওয়াজে। বোধ হচ্ছে মনে মনে ভীষণ আনন্দ অনুভব করছে সে। পেছনের সিট থেকে অদ্ভুত শব্দ আসছে। হাত পা বাঁধা এক 24-25 বছরের যুবক ছটফট করে চলেছে সেখানে। মৃদু স্বরে গোঙাচ্ছে। কারণ তার মুখের মধ্যে রুমাল ঢুকিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। দম বন্ধ হয়ে আসছে তার, শ্বাসনালী ফুলে উঠছে, মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে। কিন্তু গাড়ি চালকের সেদিকে কোন মনোযোগ নেই। যেন শুনতেই পাচ্ছে না বন্দি ব্যক্তির করুণ আর্তনাদ। এই মুহূর্তে গাড়ি চালানোটাই যেন তার প্রধান এবং একমাত্র কাজ। একটা বিশাল ফাঁকা মাঠের মাঝখানে গাড়িটা থামল। গাড়ি চালক বিন্দুমাত্র সময় ব্যয় না করে নেমে এলো গাড়ি থেকে। প্যান্ট থেকে পিস্তলটা বের করে হাতে নিল। এগিয়ে গিয়ে গাড়ির পেছনের দরজাটা খুলল। কিছুটা ঝুঁকে তাকালো বন্দির দিকে। বন্দির ভয়ার্ত মুখ দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল সে। বন্দির নাম খোকন। তার নিজেরই দলের সদস্য, বেঈমান সদস্য। খোকন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নড়াচড়া থামিয়ে স্থির হয়ে গেছে একদম। লোকটা ওর কলার চেপে ধরে গাড়ি থেকে টেনে মাটিতে নামাল। খোকন ভয়ার্ত চোখে একবার চারপাশে তাকালো। জনমানবহীন বিশাল এক মাঠ। মাঠের পশ্চিম পাশে শুষ্ক ক্ষেত, উত্তর দিকে নদী, পূর্ব আর দক্ষিণ দিক জুড়ে কেবলই জঙ্গল। চারপাশটা অদ্ভুত নীরব। দিনের বেলাতেই এখানে মানুষ খুব কম আসে। এখন তো রাত 3টে বাজতে চলল। শরীর ঠান্ডা হয়ে এলো খোকনের। ভয়ে সিটিয়ে যাওয়া দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়ানো দানবের দিকে। রুদ্র আমের, যে এখন ওর জন্যে স্বয়ংযম। এই পাষাণ হয়তো আজ ওকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। নিজের হাত পা বন্ধন মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে করতে অসহায় দৃষ্টিতে রুদ্রর দিকে তাকালো খোকন। রুদ্র গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। নিজের ফোনটা হাতে নিয়ে কিছু করতে থাকলো, ধীরে সুস্থে। কাজ সেরে ফোনটা পুনরায় পকেটে রাখল রুদ্র। নির্বিকারভাবে খোকনের দিকে তাকালো। খোকনের চোখ দিয়ে পানি পড়ছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আজ বহু বছর পর সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ছেলেটা। একটাই প্রার্থনা করছে যাতে আজকের মতো এই নরপশুর হাত থেকে ওকে বাঁচিয়ে দেয়। এসব কাজধান্দা ছেড়ে অনেক দূরে চলে যাবে ও। শুধু এই জানোয়ারের হাতে যেন আজ প্রাণটা না যায়। খোকনের সামনে গিয়ে বা হাঁটু ভেঙে বসল রুদ্র। আস্তে আস্তে খোকনের মুখের বাঁধন খুলে দিল। মুখের ভেতরে গুজে দেওয়া রুমালটাও টেনে বের করল। সাথে সাথেই কাশতে কাশতে শুরু করলো খোকন। মুখে জমে থাকা লালা বেরিয়ে এলো মুখ দিয়ে। বাঁচার জন্যে চিৎকার করে উঠতেই রুদ্র এক হাতে ওর গলা চেপে ধরল। আরেক হাতে নিজের পিস্তলটা মুখের কাছে এনে চুপ থাকার ইশারা করল। শীতল কণ্ঠে বলল, শশস। অহেতুক চিৎকার আমার একদম ভালো লাগে না। রুদ্রের ঠান্ডা আওয়াজ শুনে কেঁপে উঠল খোকন। গলা চেপে ধরায় নিঃশ্বাস আটকে যাচ্ছে ওর।
এই বুঝি প্রাণটা গেল। নিজের কাজে এখন ভীষণ আফসোস হচ্ছে ওর। কয়েকটা টাকার লোভে এত বড় বোকামি কি করে করলো? কি করে ভুলে গেল যার সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে সে এক নির্দয় হিংস্র পশু। যন্ত্রণায় কাতর কণ্ঠে খোকন বলল, রুদ্র ভাই, এরকম কাজ আর করব না আমি। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ছেড়ে দিন। আমি রাশেদ বাবার পা ধরে ক্ষমা চাইব, আপনার গোলাম হয়ে থাকব। একটা সুযোগ দিন ভাই, জানে মারবেন না আমাকে। রুদ্র ঠোঁটে ঠোঁট চেপে একবার দেখল খোকনকে, তারপর গলাটা আরো জোরে চেপে ধরে বলল, তোর সাথে সুতারা চিহ্নের বাচ্চাটাকে? প্রাণ বাঁচাতে আটকে যাওয়া কণ্ঠে খোকন বলল, সবুজ ছিল ভাই, সবুজ। রুদ্র আবার হাসল। খোকন জানে এই হাসির অর্থ একটাই, সবুজের অগ্রিম মৃত্যু সংবাদ। কিন্তু এখন সে নিজের পরিণতি নিয়ে চিন্তিত। নিজের পরিণতির কথা চিন্তা করেই রতহিম হয়ে আসছে তার। খোকনের গলা ছেড়ে দিল রুদ্র। পুনরায় কাশতে শুরু করলো সে। রুদ্র জিজ্ঞেস করল, ইনফরমেশনগুলো চলে গেছে ব্ল্যাক হোলের হাতে? খোকন আরেকটু কেশে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না ভাই, কাল রাতে আমার যাওয়ার কথা ছিল ওগুলো নিয়ে। কিন্তু আমি যাব না ভাই, আমি রাজি হয়ে ভুল করে ফেলেছি। এমন ভুল আর কোনোদিন হবে না, বিশ্বাস করুন আমাকে, আর হবে না। রুদ্র রতহিম করা শীতল হাসি দিয়ে বলল, আমি জানি আর হবে না। এরকম ভুল দ্বিতীয়বার কাউকে করতে দেই না আমি। উঠে দাঁড়ালো রুদ্র। খোকন বুঝে গেছে ওর জীবনের অন্তিম মুহূর্ত এটা। হাউমাউ করে কেঁদে ফেলল সে। রুদ্রের পায়ের কাছে পড়ে গেল একদম। হাত বাঁধা বলে পা ধরতে পারল না, তাই রুদ্রর পায়ের সাথে মিশে বসে রইল। চারপাশ কাঁপিয়ে চরম অসহায় কান্না কেঁদে বলল, ভাই আপনার পায়ে পড়ছি ভাই, আমাকে মারবেন না, আমায় বাঁচতে দিন ভাই। খোকনের অসহায়ত্বের এই কান্না রুদ্র নামক পশুর কানে গেল না। কলার ধরে উঠিয়ে নিল ওকে, আবার গাড়ির ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল। খোকনকে বাইরে আসার সুযোগ না দিয়েই গাড়ির দরজাগুলো সব বাইরে থেকে লক করে দিল রুদ্র। খোকন বুঝে উঠতে পারছে না রুদ্র কি করতে চলেছে। শুধু বারবার একটাই বাক্য আওড়ে যাচ্ছে, রুদ্র ভাই ক্ষমা করে দিন, এরকম ভুল আর জীবনেও হবে না, দয়া করুন আমাকে। কিন্তু খোকনের এই আকুতি রুদ্র ওর কানেও তুলছে না। নির্বিকারভাবে নিজের কাজ করে যাচ্ছে সে। গাড়ির ডিকিটা খুলে পেট্রোলের ক্যানটা বের করল রুদ্র। এগিয়ে এসে জানালা দিয়ে একবার খোকনের দিকে তাকালো। খোকনের দিকে তাকিয়ে থেকেই ক্যানের মুখটা খুলল। এরপর পুরো গাড়িতে পেট্রোল ছিটিয়ে দিতে শুরু করল। এই দৃশ্য দেখে বিস্ফোরিত চোখে রুদ্রের দিকে তাকিয়ে রইল খোকন। নিঃশ্বাস আটকে এলো, কিছুক্ষণের জন্যে কথা বলতেও ভুলে গেল। রুদ্র পকেট থেকে দেশলাইয়ের বক্সটা বের করতেই মৃত্যু ভয়ে এবার বাচ্চাদের মতো কেঁদে ফেলল খোকন। এবার ও উন্মাদের মতো চিৎকার শুরু করল। বাধা পা দিয়ে জোরে জোরে গাড়ির দরজায় আঘাত করতে করতে লাগলো। যখন মানুষ বুঝতে পারে তার এরকম নৃশংস মৃত্যু হতে চলেছে, তখন তার মানসিক অবস্থা অনুধাবন করা মুশকিল। এই মুহূর্তে খোকনের বাঁচার এই তীব্র আকুতি দেখে হয়তো সাধারণ কোন মানুষের ভীষণ দয়া হতো, করুণা হতো, কারো চোখে জলও আসতো। কিন্তু রুদ্র নামক এই হৃদয়হীন অমানুষটা কেবলই হাসল। খোকন যেন ওর সাথে দারুণ কোন কৌতুক করছে। বক্স থেকে দেশলাই কাঠি বের করতেই খোকন আবার আকুতি শুরু করল। প্রাণ ভিক্ষা চাইল রুদ্রর কাছে। রুদ্র দেশলাইয়ে আগুন জ্বালিয়ে সেটা নিজের মুখ বরাবর এনে বলল, দয়া? ইতিহাস পড়েছিস? আজ পর্যন্ত যারাই নিজের ঘরশত্রু চিনতে ভুল করেছে, তাদেরই পতন হয়েছে। সেই আদিকাল থেকেই বিশ্বাসঘাতকতার খেলা চলে আসছে। আর এই খেলায় তারাই হেরে যায় যারা দয়া করে। রাশেদ আমের আমাকে হেরে যাওয়া শেখায়নি, আর সেই জন্যেই রুদ্র আমের দয়া করতে শেখেনি। কথাটা শেষ হতেই আবার বক্র হাসি ফুটল রুদ্রর ঠোঁটে। আর অপেক্ষা করল না, জ্বলন্ত দেশলাইটা ছুঁড়ে মারল গাড়ির দিকে। সঙ্গে সঙ্গে বেশ কয়েক পা পিছিয়ে গেল। সাথে সাথেই গোটা গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। রুদ্র বেশ কিছুটা দূরে গিয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে খোকনের তীব্র আত্মচিৎকার শোনা যাচ্ছে। চারপাশ কেঁপে উঠছে ওর চিৎকারের শব্দে। জঙ্গলের ভেতর থেকেও কয়েকটা শেয়াল ডেকে উঠল।
রুদ্র জ্বলতে থাকা গাড়িটার দিকে স্থির চোখে তাকিয়ে থেকেই প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। একটা সিগারেট ঠোঁটের মাঝে নিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নিল। খোকনের বীভৎস, ভুতুড়ে চিৎকারে এখনো চারপাশটা কেঁপে উঠছে। সে এক ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু রুদ্র ভাবলেশীনভাবে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে দেখছে সেই দৃশ্য। যেন বিশেষ কিছুই হচ্ছে না এখানে। এসব ওর কাছে জলভাত। দূরে জ্বলতে থাকা আগুনের রশ্মি প্রতিফলিত হয়ে রুদ্রর স্থির চোখ দুটো জ্বলজ্বল করে উঠছে। চোখ দুটো যেন ভেতরের তীব্র হিংস্রতারই বহিঃপ্রকাশ। আস্তে আস্তে খোকনের চিৎকার থেমে গেল। চারপাশটা একদম শান্ত হয়ে গেল। এখন শুধু গাড়িতে জ্বলতে থাকা আগুনের ফরফর জাতীয় শব্দটাই শোনা যাচ্ছে। রুদ্র বুঝতে পারল, অবশেষে বিশ্বাসঘাতকটা মরেছে। তবে খোকনকে দেওয়া কষ্টটা পর্যাপ্ত মনে হলো না রুদ্রর কাছে। মনে হলো আরেকটু যন্ত্রণা দিয়ে হয়তো মারতে পারলে ভালো হতো। বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। আরো সময় নিয়ে আরো যন্ত্রণা দিয়ে মারা যেত একে। রুদ্র পুরনো সিগারেটটা ফেলে নতুন একটা সিগারেট জ্বালালো। তখনই ওখানে একটা জিপ এসে থামলো। জিপটা দেখতেই ঠোঁট থেকে সিগারেট নামালো রুদ্র। জিপটা আসার জন্যেই অপেক্ষা করছিল এতক্ষণ। ফোনে তখন জিপ নিয়ে আসার জন্যেই মেসেজ করেছিল ও। জিপটা চালিয়ে নিয়ে এসছে উচ্ছ্বাস। উচ্ছ্বাস কিছুটা অবাক হয়ে তাকিয়ে দেখছে নয়তোয় গাড়ি আর রুদ্রকে। রুদ্র এগিয়ে গিয়ে চোখের ইশারা করতেই উচ্ছ্বাস এক লাফে ড্রাইভিং সিট থেকে পাশের সিটে বসে পড়ল। ড্রাইভিং সিটে উঠে বসল রুদ্র। জিপটা স্টার্ট দিতেই উচ্ছ্বাস বলল, কাজটা তো আমাদের লোকগুলোই করতে পারত। নিজেই একা একা এত দূরে এসে করতে গেলি কেন? গ্রুপের মধ্যে এমন আরো দু এক পিস থাকতেই পারে। সতর্ক হয়ে যাবে। এসব তোর নিরেট মাথায় ঢুকবে না। তাই চুপ থাক। কিন্তু উচ্ছ্বাসের পক্ষে চুপ থাকা সম্ভব হয়ে উঠল না। খানিক বাদেই প্রশ্ন করল, সবুজ মালটাকে কি করলি? ওকে তো সন্ধ্যার পরেই ওপরে পাঠিয়ে দিয়েছি। একদম নির্বিকারভাবে বলল রুদ্র। উচ্ছ্বাস চকিতে চাইল। হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায়? আর কিভাবে? ওর বাড়িতেই। বেশি কিছু করিনি। জাস্ট মাথাটা বালতির পানিতে চুবিয়ে ধরেছিলাম। শ্বাস আটকে মারা গেছে। রুদ্র এমনভাবে কথাটা বলল যেন ইঁদুর মারার গল্প শোনাচ্ছে। উচ্ছ্বাস স্তব্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর একটা লম্বা শ্বাস ফেলে বলল, হ্যাঁ সেটাই তো। তুই তো শুধু মাথাটা পানিভর্তি বালতিতে চেপে ধরেছিলি। শ্বাস নিতে না পারলে সেটা তোর দোষ নয়। পানির নিচে শ্বাস নিতে পারে না, সেটা ওর ব্যর্থতা। তোর এখানে কিছুই করার নেই। আই টোটালি এগ্রি। উচ্ছ্বাসের এমন কৌতুকে অন্য সময় চোখ রাঙিয়ে তাকালেও আজ কোন প্রতিক্রিয়া দেখালো না রুদ্র। এখন অন্য কিছু ভাবছে সে। কিছুক্ষণ ভেবে বলল, আর কোন কালসাপ পালছি কি না সেটা নিশ্চিত হতেই জিজ্ঞেস করেছিলাম ওর সাথে আর কে আছে। কিন্তু গাধাটা ভেবেছিল সবুজ এখনো বেঁচে আছে। মনে হয় না আপাতত আর কেউ আছে। কারণ ও শুধু সবুজের নামই নিয়েছে। উচ্ছ্বাস নিজেও এবার একটা সিগারেট জ্বালাল। ধীরে সুস্থে ধোঁয়া ছেড়ে বলল, তুই থাকতে কোন কালসাপ এখনো গ্রুপে টিকতে পেরেছে? কিভাবে বুঝে যাস বলতো? এই দুটো যে তলে তলে এসব পাকাচ্ছে। আমরা তো ভাবতেই পারিনি। তুই ধরতে না পারলে তো ইন্নালিল্লাহ হয়ে যেত বর্ষ। রুদ্র কিছু বলল না। সিগারেটে একটা টান দিয়ে আবার স্টিয়ারিং এ হাত দিল। উচ্ছ্বাস আবার বলল, রাশেদ বাবাকে কি বলবি? জাফর কাকাও কিন্তু বারবার ফোন করছিল। রুদ্র নিজের কণ্ঠস্বর শক্ত করে বলল, বাবাকে কিছু বলার দরকার নেই। যা বলার আমি বলে দেব। উনি যাতে কিচ্ছু বুঝতে না পারে। উচ্ছ্বাস কিছু বলল না, শুধু মাথা নাড়ল। কিন্তু খোকনের কথাটা মাথায় আসতেই বলল, ওই কুত্তাটাকে কি করে আনলি এখানে? বাড়ি ফিরছিল। রাস্তা থেকেই তুলে নিয়েছি। উচ্ছ্বাস হেসে বলল, শালা। এরা যেচে পড়ে মরতে কেন আসে বুঝি না। হরিণের বাচ্চা হয়ে স্বেচ্ছায় কেউ সিংহের গুহায় ঢোকে? রুদ্র স্টিয়ারিং এ একটা আঘাত করল। ক্রোধিত স্বরে বলল, তারা চিহ্নর এর বাচ্চাটা তাড়াতাড়ি মরে গেল। বেশিক্ষণ চিৎকারও করেনি। ওর চিৎকার শুনে মন ভরেনি আমার। আরো সময় নিয়ে কাজটা করা উচিত ছিল। তাড়াহুড়ো হয়ে গেছে। উচ্ছ্বাস হতাশ দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে।
কিন্তু রুদ্রর দৃষ্টি সামনের দিকে স্থির। বন্ধ গাড়ির মধ্যে একটা লোককে জ্যান্ত পুড়িয়ে মেরেও তার তৃপ্তি হয়নি। আরো চিৎকার শুনতে চাইছিল। এই ছেলেটার হৃদয় কি দিয়ে তৈরি? চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, এই রকম নতুন গল্প পেতে আমাদের চ্যানেলে পাশে থাকুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। আপনাদের মনছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন গল্প পেয়ে যাবেন। ধন্যবাদ।